ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের উপর দাবি আপত্তি শুনানি বুধবার শেষ হয়েছে। ইসি সচিবালয় জানিয়েছে ৪ দিনে ৩৩ জেলার ৮৪টি আসনের মোট ১,৮৯৩টি দাবি আপত্তির ওপর শুনানি হয়েছে। এর মধ্যে ১,১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে ছিল। নির্বাচনের রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগে ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দলসহ অংশীজনের সঙ্গে সংলাপের সময়, ভোটার তালিকা হালনাগাদ, নতুন দলে নিবন্ধন, নির্বাচনী আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা উল্লেখ থাকবে। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বেরোবির সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ ৩০ জনের সাক্ষ্য গ্রহণ শুরু আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এই সাক্ষ্য গ্রহণ হওয়ার কথা রয়েছে। গত ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে এই মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়। সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মইনুল করিম, প্রসিকিউটর আব্দুস সত্তার পালোয়ান, তারেক আব্দুল্লাহ সহ অন্যরা। এছাড়া স্টেট ডিফেন্স সহ আসামি পক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন। দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আজ কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছে প্রকৌশল শিক্ষার্থীরা। তবে জনদুর্ভোগ এড়াতে শাহবাগ অবরোধ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। গত রাত 10:30টার দিকে শাহবাগে প্রকৌশলী অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল হক লিপু এই কর্মসূচি ঘোষণা করেন। আজ বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত বিকাল 5টায় সংবাদ সম্মেলনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি আরো বলেন, ৩ দফা দাবির কোনোটাই পূরণ হয়নি। এদিকে বুধবার রাতে শাহবাগে গিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী প্রকৌশল শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, এ ঘটনায় বৃহস্পতিবার একটি তদন্ত কমিটি গঠন করা হবে। এর দায়ভার আজকের এই শাহবাগে অবস্থান এবং আমাদের উপর যে নির্যাতন, আমাদের উপর যে আক্রমণ, পুলিশের নির্লিপ্ত আক্রমণ করা হয়েছে, এর দায়ভার কিন্তু ডিসি মাসুদের উপর বর্তায়। আমার যে কয়টা ভাই, আমার 50 জনের উপরের ভাই, কেউ পায়ে আঘাত পেয়েছে, কেউ নখ উঠে গেছে, স্প্লিন্টার ঢুকেছে পেটে, পায়ে স্প্লিন্টার ঢুকেছে। আমরা প্রত্যেকটা ব্যাপারে অ্যাড্রেস করেছি। আমরা শুধুমাত্র ৩ দফা দাবিতেই কিন্তু আমরা সারা দেশ থেকে এসেছি। আমরা প্রত্যেকটা পয়েন্টে উপদেষ্টা বিন্দুকে বলেছি, এখানেও বলেছি। আমরা আগামীকাল ইনশাআল্লাহ সাংবাদিকদের সামনে পূর্ণ কর্মসূচির শিডিউল ঘোষণা করব। ইন্টারপনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করি। ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব। অনেক অনেক স্নেহ ভালোবাসা। রংপুরে 5.5 কোটি টাকা ব্যয়ে আখিরা নদীতে নির্মাণাধীন নদীর তীর রক্ষাবাদের কাজ শেষ হতে না হতেই নদীতে ধসে পড়েছে বাঁধটির অনেকাংশ। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। ফলে নদীর তীর সংরক্ষণের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। ওয়াকওয়ে টাইলসও উঠে যাচ্ছে। 1 বছরে কাজের কোনো সমস্যা হলে ঠিকাদার তা মেরামত করে দেবে বলেছেন পানি উন্নয়ন বোর্ড। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট। রংপুরের পীরগঞ্জ উপজেলার চত্রায় নির্মাণ কাজ শেষ হওয়ার আগেই আখিরা শাখা নদীর তীর রক্ষাবাদের অনেকাংশই ব্লকসহ ধসে পড়েছে নদীতে। স্থানীয়রা বলছেন, বৃষ্টির মধ্যে তড়িঘড়ি করে কাজ করায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
সরকারের কোটি কোটি টাকা খরচ হলেও ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে নদী তীর সংরক্ষণের মূল উদ্দেশ্যই ভেস্তে যেতে বসেছে। পাশে কাজ হয়ই নাই, তাতেই মনে করেন যে এক পাশের কাজ, অথচ কাজটা মানে স্থগিত যে 2-4 মাসও থাকবে তাও থাকতেছেন। এই কিছুদিন আগে খালি আলগা মাটি তুলে দিয়ে ওর উপর ব্লক দিল, ব্লক দিয়ে চলে গেল। পানি কম দিচ্ছে, ঢসে যাচ্ছে, কিন্তু খরালির সময় তো ওরা কাম করে না, খরালির সময় বসে দম নিলি। 2 বছর মেয়াদী কাজটি শুরু হয় 2024 সালের জুলাই মাসে। 2026 সালের জুন মাসে কাজটি শেষ হওয়ার কথা থাকলেও তড়িঘড়ি করে প্রকল্পের অধিকাংশই কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্লক বসানো শেষ হওয়ার আগেই অনেক অংশের ব্লক খসে পড়েছে নদীতে। নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে বাঁধের কাজ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। আলগা মাটি দিয়ে কাজ করছে, মাটির নিচ মুখে ধসে যাচ্ছে। হচ্ছে যেমন ব্লক ধসে যাচ্ছে, আমাদের বাচ্চারা স্টপ পার দিয়ে খেলাধুলা করে, যদি সবসময় অ্যাক্সিডেন্ট ঘটে যায় তখন আমরা কিরকম করব? ওই পাথরের সাথে আমাদের বাড়িঘরগুলো নদীর দিকে নিচের দিকে চলে যাচ্ছে। ব্লক ধসে যাওয়ার ঘটনার সত্যতা স্বীকার করে ঠিকাদারি প্রতিষ্ঠানটির ম্যানেজার বলেন, কাজ হচ্ছে, আরো হবে বলেই দ্রুতই ফোন কেটে দেন। 1 বছরে কাজের কোনো সমস্যা হলে ঠিকাদার তা মেরামত করে দেবেন। সেই হিসাবে মেরামতের কাজ চলমান রয়েছে বলছেন পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। সামগ্রিকভাবে আমরা সংশ্লিষ্ট ঠিকাদারকে পত্র দিয়েছি এবং ঠিকাদারের ডিফেন্স লায়াবিলিটিস পিরিয়ডে থাকার কারণে তারা মেরামত করে সম্পন্ন করবে। নদীটির রক্ষাবাদটি রক্ষার্থে দ্রুতই সুনজর দেবে পানি উন্নয়ন বোর্ড, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর। দীর্ঘ 15 বছর এমপি, মন্ত্রী ও স্থানীয় চেয়ারম্যান মেম্বার সহ প্রশাসনের পেছনে ঘুরে কোনো সুরাহা না পেয়ে নিজেদের অর্থায়নে প্রায় অর্ধ কোটি টাকার ব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে সাটুরিয়ার কান্নাপাড়াবাসী। এলাকার প্রতিটি বাড়িতে বাড়িতে গিয়ে সাহায্য তুলে জমা করেছেন প্রায় 20 লাখ টাকা। সেই টাকা দিয়েই ব্রিজের কাজের অর্ধেক শেষ হয়েছে। এদিকে তহবিলের টাকা শেষ হয়ে যাওয়ায় ব্রিজের বাকি কাজ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তারা। প্রতিনিধি কাউসার আহমেদের তথ্যচিত্রে মিফতা গালিবের রিপোর্ট। মানিকগঞ্জে সাতুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের একটি জনবহুল গ্রাম কান্নাপাড়া। এই গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া গাজীখালী নদীতে ব্রিজ না থাকায় স্কুল, কলেজ, বাজার কিংবা হাসপাতালে পৌঁছানো ছিল সময় সাপেক্ষ ও কষ্টসাধ্য। ব্রিজ না থাকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে নৌকা চলাচল করে শতাধিক স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। এতে প্রায়ই ঘটে দুর্ঘটনা। প্রতিদিন যাইতে 5 টাকা, আইতে 5 টাকা, আইতে যেতে আমাদের 10 টাকা করে ভাড়া লাগে। নৌকা ডুবে যাওয়ার সমস্যা হয়, যদি আমাদের ব্রিজটা হয়ে যায় তাহলে আমাদের খুব সুবিধা হয়, ছোট ছোট ছেলে মেয়েরা এখান দিয়ে যেতে পারে। অবশেষে চলতি বছরের এপ্রিল মাসে গ্রামের মানুষ নিজেরা টাকা তুলে 80 ফুট দৈর্ঘ্য এবং 8 ফুট প্রস্থ বিশিষ্ট ব্রিজটির নির্মাণ কাজ শুরু করে। সরকারের সময় আশ্বাস দেয় যে আমরা করে দিব, বিভিন্ন মন্ত্রী, এমপি কিংবা চেয়ারম্যান কেউই করেনি। ইলেকশনের আগে কইছে যে আমরা ব্রিজ আমরা কইরে দেবো, আর 15 বছর আগে খালি 15 বছর গেলে আমাকে দেখিয়ে নিল। এই ব্রিজ কেবল যোগাযোগের মাধ্যমই নয়, এটি এই এলাকার আর্থসামাজিক উন্নয়ন তথা শিক্ষা প্রসার ও দুই পাড়ের মানুষের মাঝে আত্মিক সেতুবন্ধন সৃষ্টি করছে। এই পাশে মাদ্রাসা, স্কুল, কলেজ কেউ যাইতে পারে না, খুব কষ্ট হয়। ব্রিজ আমি নিজেরাই দেওয়ার চেষ্টা করছি, সকালেই দিতেছে, ইনশাআল্লাহ আমরা ব্রিজ কইরেই দেব। ব্রিজটি নির্মাণ করতে প্রায় 50 লাখ টাকা খরচ হবে। ইতিমধ্যে প্রায় 20 লাখ টাকা খরচ হয়েছে। সবার সাহায্য সহযোগিতা পেলে কাজটি দ্রুত শেষ করা সম্ভব হবে বলে জানান গ্রামবাসী। যখনই সরকারিভাবে হচ্ছে না, আমরা দীর্ঘদিন ঘোরাফেরা করছি, হচ্ছে না, এই কারণে এলাকার লোকগুলো সবাই একত্রিত হয়ে বলছে যে ঠিক আছে, এখন আমরা নিজেরাই করব। তবে বৃষ্টি সাটুরিয়া ও ধামরাই উপজেলার মাঝামাঝি হওয়ার কারণে নির্মাণের প্রকল্প পাস হতে বিলম্ব হতে পারে বলে জানান উপজেলা প্রকৌশলী। 2 উপজেলার একটা জটিলতা থাকতে পারে। এছাড়াও বৃষ্টি সহযোগী পরিদর্শন করে বৃষ্টি আমাদের কোন রোডের সঙ্গে কানেক্টিভিটি তৈরি করছে সেটা একটা সে বিষয়ে বিস্তারিত পরিদর্শন করে একটা তথ্য আরো ভালো করে তোলা সম্ভব। মিফতা গালিব, মাই টিভি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচন মনোনয়ন পত্র যাদের প্রার্থিতা বাতিল হয়েছিল তাদের
আপিলের রায় ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র আপিলের শেষ দিন ছিল। পরে গতকাল আপিলের রায় ঘোষণা করা হয়। এতে আপিলের 13 জন প্রার্থী আপিল শুনানিতে অংশগ্রহণ করেন। এ সময় 13 জন প্রার্থীর সর্বমোট 15টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর AKM রাশিদুল ইসলাম। আজ প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। আগামীকাল 29 আগস্ট নির্বাচনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যেসব এলাকায় সবজি বেশি হয় প্রথমে সেসব এলাকায় ফার্মস মিনি কোল্ড স্টোরেজ দেওয়া হবে, কৃষকরা যাতে উপকৃত হয় এবং ন্যায্য মূল্য পায়। প্রথম ধাপে 100টি ফার্মস মিনি কোল্ড স্টোরেজ বিতরণ করা হচ্ছে। এরপর সারা দেশের জন্য আরেকটি প্রজেক্ট নেওয়া হবে। বুধবার মানিকগঞ্জের সিংগাইরের মেতুলিয়ায় এলাকার সমন্বিত কৃষক উন্নয়ন সংঘকে মিনি কোল্ড স্টোরেজ বিতরণের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন, আগামী দিনগুলো সরকারের জন্য চ্যালেঞ্জিং। মানুষ নির্বাচনমুখী হতে যাচ্ছে। সকলের কাছে অনুরোধ থাকবে নির্বাচনকে কেন্দ্র করে যেন কোনো সহিংসতা না হয়। সহিংসতা হলে নির্বাচন নষ্ট হবে। নির্বাচন যদি চান শান্তিপূর্ণ পরিবেশ রক্ষা করতে হবে। এটি নষ্ট হলে নির্বাচন কঠিন জায়গায় চলে যাবে। বুধবার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানিকনগরের সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। সাদা পাথর লুটের ঘটনায় মন্ত্রিপরিষদ বিভাগে গঠিত উচ্চতর তদন্ত প্রতিনিধি দল সিলেটে বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে গণশুনানি করেছে। কমিটির আহ্বায়ক ও মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কারের সচিব জাহেদা পারভিনের নেতৃত্বে তদন্ত দল বুধবার সিলেট সার্কিট হাউসে এই শুনানি পরিচালনা করে। শুনানিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, পাথর ব্যবসায়ী, পরিবহন মালিক, সাংবাদিক নেতৃবৃন্দের সঙ্গে আলাদা আলাদা কথা বলে তদন্ত দল। শুনানি শেষে কমিটির আহ্বায়ক জাহেদা পারভিন জানান, 10 দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দিতে কাজ করছে। এছাড়া বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দদের সাথে কথা বলার সময় সাদা পাথরকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে নানা ধরনের পরামর্শ গ্রহণ করেন তারা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণ অভ্যুত্থানে যারা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে, আহত হয়েছে, তাদের পাশে থাকার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা বিএনপি পরিবার নামে সমাজসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। শুধু জুলাই আগস্ট নয়, যারা খেলাধুলা, মেধা চর্চা ও সমাজে নানা দিক থেকে কৃতিত্ব অর্জন করেছেন, দলের পক্ষ থেকে আমরা বিএনপি পরিবার তাদের পাশে এসে দাঁড়িয়েছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সে আদর্শতেই অনুপ্রাণিত হয়েছেন, যে আদর্শ তার পিতা বাংলাদেশের সৃষ্টি করেছেন। বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জামালপুরে গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু বলেছেন, যারা ভোট বানচাল করতে চান তারা আরেক দেশের এজেন্ট। তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, উন্নয়নে বিশ্বাস করে না। এমনকি তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদানকে স্বীকার করে না। দীর্ঘ 17 বছর যিনি নেতৃত্ব দিলেন, সে তারেক রহমানের নেতৃত্ব মানে না। তাই তারা আরেকটি দেশের এজেন্ট ছাড়া আর কিছুই নয়। বুধবার কুমিল্লা 14গ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দিনাজপুরের পার্বতীপুরে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ শামীম আহমেদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। জানা গেছে, স্পেন ও বাংলাদেশের যৌথ অর্থায়নে পার্বতীপুরে নির্মাণাধীন একটি কোম্পানিতে বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে আসছিল একটি চক্র। কোম্পানির পক্ষ থেকে অভিযোগ পেয়ে পুলিশের একটি দল চাকরি প্রার্থী হয়ে যোগাযোগের মাধ্যমে আমবাড়ি এলাকা থেকে তাকে হাতে নাতে আটক করে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন তাকে ভ্রাম্যমাণ আদালতে 3 দিনের জেল দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন মডেল থানার ওসি তদন্ত জাকির হোসেন মোল্লা। যশোরের বাঘারপাড়ায় 2025-26 অর্থ বছরে যশোর অঞ্চলে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষক সংগঠন পর্যায়ে অবহিতকরণ
পরিকল্পনা ও মূল্যায়ন কর্মশালা হয়েছে। গতকাল উপজেলার রায়পুর ইউনিয়নে কয়ালখালী গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাঘারপাড়া কর্তৃক কর্মশালা অনুষ্ঠিত হয়। উপসহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার সৈয়দা নাসরিন জাহান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়ামিন হোসেন। গোপালগঞ্জের কোটালীপাড়ায় সাংবাদিক মিজানুর রহমান বুলু ও HM মেহেদী হাসনাতের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা। বুধবার কোটালীপাড়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন সাংবাদিকরা। মানববন্ধন চলাকালে কোটালীপাড়া প্রেস ক্লাবের সভাপতি HM মেহেদী হাসনাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন আহত সাংবাদিক মিজানুর রহমান বুলু, সাংবাদিক রতন সেন কঙ্কন, FM মাহবুব সুলতান, মাই টিভি কোটালীপাড়া প্রতিনিধি কাজী পলাশ। বিশ্বজুড়ে স্বাস্থ্য সম্পদ সফলতা এই স্লোগানকে ধারণ করে সৌদি আরবের মক্কা, জেদ্দা, তায়েফ DXN ব্যবসায়ী সমাজের সম্মানে আয়োজিত সমাবেশ প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি M সাইফুল ইসলাম জানান, জেদ্দার তারকা নামের এক আভিজাত হোটেলে DXN এর SSD মোহাম্মদ নাসির উদ্দিন ধোনির পরিচালনায় ETD মোহাম্মদ নাসের খান চৌধুরীর আয়োজনে উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত জাহাঙ্গীর আলম কেমিস্ট। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ EDCর সভাপতি হাসমত আলী সাগর। বিশেষ অতিথি ছিলেন ESCD মোহাম্মদ দেলোয়ার হোসাইন, মিডল ইস্ট হেলথ ওয়েল কোচার ভূপেন জোসেফ, নাহিদ পারভেজ, আব্দুল হাকিম, আমিনুল ইসলাম, মাসুদ রানা, খোরশেদ আলম ফরাজি।